যারা সুপার লেভেলের কনফিউজড OnePlus Nord C6 কিনবেন নাকি আসলে কিনবেন না, আই থিঙ্ক আজকে ক্লিয়ার। ফোন দেখলেই, চেহারা দেখলেই সাথে সাথে কিনে ফেলতে হয় না, একটু বোঝার দরকার আছে। কয়েকদিন আগে এটা একটা ফার্স্ট ইমপ্রেশনের ভিডিও আপনারা আমাদের চ্যানেল থেকে পেয়েছিলেন, বাট চলুন আজকে ফাইন্ড আউট করি আসলে এই ফোনটা বর্তমানে কেনার মতো কিনা। OnePlus Nord C6 স্মার্টফোনটার ভিতরে বড়সড় ব্যাটারি রয়েছে, স্ন্যাপড্রাগনের SoC রয়েছে, মেইন ক্যামেরায় OIS থাকছে, প্রিভিয়াস জেনারেশন থেকে রেজুলেশন বেড়েছে ডিসপ্লেতে। যেমন এখন এই স্মার্টফোনের রেজুলেশন হচ্ছে 1.5K, 144 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট দিচ্ছে। শুনে হয়তো মনে হতে পারে আগের চাইতে অনেক বেটার কিছু, বাট কমতিরও জায়গা আছে অনেকটাই, যে কারণেই আপনার না কেনা উচিত এই স্মার্টফোন। Nord C6 এর রিভিউ ইউনিট আমাদের স্টুডিওতে এসেছিল SMS গ্যাজেটস থেকে। তাদের কাছে আপনারা OnePlus এর ডিভাইসগুলো রাইট নাও অ্যাভেলেবল পেয়ে যাবেন। ওদের প্রত্যেকটা ব্র্যান্ডেই অ্যাভেলেবল রয়েছে, ডেসক্রিপশনে ইনফরমেশন মেনশন করা আছে। ফার্স্ট অফ অল ডিজাইনের কথা বলতে গেলে আমরা প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করছিলাম প্লাস্টিক বিল্ড স্মার্টফোন, তবে রিয়ার প্যানেলটা ফ্রস্টেড হওয়াতে এটাতে ফিঙ্গারপ্রিন্ট কম বসে, দেখতে সুন্দর লাগে আর কি। তাছাড়া হ্যান্ডফিলও বেশ ভালো এই স্মার্টফোনের। বডি ফ্রেমে 3.5mm হেডফোন জ্যাক ওরা দেয়নি, তবে এটাতে IP68 and 69 এর রেটিং রয়েছে, সো আপনি চাইলে স্মার্টফোনটাকে পানিতে ভিজাতেই পারেন। অন্যদিকে অনলাইনের একটা রিপোর্ট অনুযায়ী স্মার্টফোনটা মিলিটারি স্ট্যান্ডার্ড 810 এর সার্টিফাইড। সো শক্তপোক্ত মোটামুটি হতে পারে, বাট স্মার্টফোন দিয়ে তো আর মারামারি করার দরকার নাই অ্যাকচুয়ালি। যাই হোক, ডিসপ্লের প্রসঙ্গে আসলে আমরা এখানে যে প্যানেলটা পেয়ে যাবো এটা সিমেট্রিক্যাল বলতে পারেন আপনি। হ্যাঁ, চারিপাশ থেকে সিমেট্রিক্যাল, তবে একটু রাউন্ডেড টাইপের। অর্থাৎ আমরা ফ্ল্যাগশিপ ফোনগুলোতে যেমন দেখি কর্নার এরিয়াগুলো একটু রাউন্ডেড থাকে, স্মার্টফোনটা ওই টাইপের একটা ফিল আপনাকে দেবে। আর বেজেল এরিয়াও মোটামুটি ন্যারোই, সাইজ 6.78 ইঞ্চ, 144 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট আছে। যদিও আমরা টেস্ট করতে গিয়ে দেখলাম যে সব জায়গায় 144 হার্টজ তো আসে না, মোস্টলি আপনি 120 হার্টজ, 90 to 120 হার্টজেই পাবেন। কিছু অ্যাপ সাপোর্ট করবে 144 হার্টজ, 1 বিলিয়ন কালার সাপোর্ট করছে এই ডিসপ্লে, এবং 3840 হার্টজ PWM ডিমিং সাপোর্ট করছে। 36 ইউনিটস পর্যন্ত পিক ব্রাইটনেস। সো এইটার ব্রাইটনেসও প্রিভিয়াস জেনারেশন থেকে একটু বেড়েছে, এবং সেটা আপনি HBM এর ক্ষেত্রেও ফেস করবেন। যখন আপনি ইনডোর আউটডোর যে কোনো কন্ডিশনে ব্যবহার করুন না কেন, বুঝবেন যে হ্যাঁ, এটার ব্রাইটনেস প্রিভিয়াস জেনারেশন যদি আসলে কেউ ব্যবহার করে থাকেন তাহলে ধরতে পারবেন। আদারওয়াইজ যদি নর্মালি বলতে চাই, হ্যাঁ, রেগুলার কাজ বাজে বাইরে বসে করুন, ঘরে বসে করুন, কিংবা হার্শ লাইটের নিচে করুন, ডিসপ্লে ব্রাইটনেস নিয়ে সমস্যায় পড়বেন না। তাছাড়া ডিসপ্লেটা যথেষ্ট রেসপন্সিভ। আর এই ডিসপ্লেটার নিচেই রয়েছে আবার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা অপটিক্যাল, তবে এটার পজিশনটা একেবারে বেশি নিচ দিকে, অতিরিক্ত নিচ দিকে, মানে এটাতে রিচার্জ করা একটু মুশকিল। দেখবেন যে অপটিক্যালগুলো নিচ দিকে থাকে, যেটাতে হচ্ছে গিয়ে ওই যে আল্ট্রাসনিক ওইটা একটু মাঝের দিকে থাকে। সো এইটাতে হাত নিতেই একটু প্যারা লাগে, বাট একবার নিয়ে ফেলতে পারলে দেখবেন যে এটা মোটামুটি ফাস্ট অ্যান্ড একুরেট। টপ সেন্টারে 5 হোল কাট আউট রয়েছে, এইটার সাইজটা আরো একটু ছোট থাকলে দেখতে আরো বেশি সুন্দর লাগতো, আর ডিসপ্লেটা আরো বেশি ফ্ল্যাগশিপ গ্রেডের একটা ফিল দিত মেবি। এনিওয়ে, ডিসপ্লের পরে পারফরমেন্সে চলে আসলে আমরা এখানে দেখতে পাই Qualcomm Snapdragon 7s Gen 4 রয়েছে। জিনিসটা শুনে অনেকের কাছে ভালো লাগতে পারে, আবার যদি কম্পেয়ার করেন প্রিভিয়াস জেনারেশনের সাথে তাহলে আপনার কাছে মনে হবে না, এটা তো ছোট হয়ে গেল। আসলে ছোট, কারণ প্রিভিয়াস জেনারেশন আমরা মিডিয়ার ডিভাইসিটির যে SoCটা দেখতাম ওইটা আরো বেশি পাওয়ারফুল ছিল। ইভেন আমি এখন যদি ক্লিয়ার করি, গেমিং এর জন্য ওইটা আরো বেশি বেটার আউটপুট দিত। বাট স্ন্যাপড্রাগন অনেকে কিনতে চান সাস্টেনেবিলিটির জন্য, দীর্ঘদিন পর্যন্ত একটা সাস্টেনেবল রেজাল্ট দিবে, কিন্তু দিবে সেই রেজাল্টটা একদম পিকে গিয়ে না, আসলে এই হচ্ছে বিষয়। অ্যান্ড্রয়েড 16 বেসড এই ডিভাইসটাতে স্টোরেজ টাইপ UFS 3.1 এবং 8GB র্যামে পাওয়া যাবে, 128 এবং 256GB হচ্ছে গিয়ে স্টোরেজে। তো পারফরমেন্সের জায়গাটাকে আমি Nord C5 এর তুলনায় বেশ কিছুটা আসলে পিছিয়েই রাখবো। এটার UI এক্সপিরিয়েন্স আপনার কাছে ভালো লাগার কথা। OxygenOS 16.0.5 রান করছে রাইট নাও, বাট এটা যেহেতু গ্লোবাল, তো সেই জায়গা থেকে আপনারা এখানে ওই এক্সট্রা ব্লোটার বা চাইনিজ ফোনগুলোর যে একটা বিষয় দেখি, নোটিফিকেশন ডিলের মতো ইস্যু, এই জাতীয় প্রবলেম ফেস করবেন না। মানুষ একটা সময় OnePlus-এর ফোন কিন্তু শুধুমাত্র ওদের UI এর জন্য। UI এক্সপিরিয়েন্স সেই লেভেলের ছিল, যেখানে সিমিলার প্রাইস পয়েন্টে রেডমি কিংবা অন্য ব্র্যান্ডগুলোর স্মার্টফোনে আমরা অতটাও মজা হয়তো পেতাম না। তো OnePlus-এর UI আসলে সেই জায়গায় আছে, স্মুথনেসের জায়গাটা ঠিকই আছে, তবে আরও বেশ কিছু সমস্যা ছিল, যেমন ডিসপ্লেতে গ্রিন লাইন, আরও অনেক কিছুর কারণে তারা তাদের সেই জায়গাটা হারিয়ে ফেলছে। ইভেন এখন এসে প্রাইস টু পারফরমেন্স বিবেচনা করতে গেলে তো অনেক দূর পিছিয়েই পড়ে। যেমন এই ডিভাইসটাই পিছিয়ে পড়ে। এই ডিভাইসটার কারেন্টলি প্রাইস রয়েছে 45,000 টাকা, বাট 45,000 টাকা আপ টু দ্য মার্ক না। তার মধ্যে এই পারফরমেন্সের জায়গাটাও আমি বলবো, হ্যাঁ, আপনি যদি রেগুলার কাজবাজ করেন সেই কাজগুলো এটা হ্যান্ডেল করতে পারবে, সমস্যা নেই। জাস্ট নর্মালি কি করা হয়, হয়তো আপনি সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো ব্যবহার করেন, ভিডিও দেখেন, টুকটাক মাঝে মধ্যে ক্যাপকাট চালাচ্ছেন, সামটাইমস একটু গেমিং করবেন, হ্যাঁ, সেই কাজগুলো তো হ্যান্ডেল করতে পারবে। বাট ডেডিকেটেডলি গেমিংয়ের জন্য চয়েস করতে চাইলে এই ফোনটা না কিনে বরং আপনারা গেমিংয়ের জন্য ডেডিকেটেড কিছু ডিভাইস
পিসি আছে অ্যারাউন্ড 45K এর মধ্যে, সেগুলো নেওয়া উচিত। হ্যাঁ, হয়তোবা চাইনিজ ভ্যারিয়েন্ট হবে, স্টিল আপনাকে অনেক বেশি বেটার রেজাল্ট দিবে। এমনকি এই স্মার্টফোনটাতে গেমিং টাইমে মোটামুটি বেশ ভালোই হিট জেনারেট করতে দেখছি আমরা। আচ্ছা, গেমিংয়ের প্রসঙ্গে না হয় একটু পরে আসি। যা বলছিলাম, মাল্টিটাস্কিংয়ে ওর আউটপুট ভালো, বিশেষ করে র্যাম ম্যানেজমেন্টটা খুব ভালোভাবে করছে, 8GB র্যাম, বাট সেটার ম্যানেজমেন্ট ভালো। তাছাড়া অ্যাপ ওপেন ক্লোজ টাইমেও কিন্তু আপনার মনে হবে হাই মিড রেঞ্জ স্মার্টফোনের মতোই একটা রেজাল্ট দেয়, যদিও এই এসওসিটা মোটেই হাই মিড রেঞ্জের না। তবে আপনি যদি গেমিং করতে চান, যেমন গেনশন ইম্প্যাক্ট আমরা এটাতে রান করছিলাম, গেনশন ইম্প্যাক্ট 30 মিনিটস প্লাস গেম প্লের সময় দেখলাম স্মার্টফোনটা ভালোই হিট জেনারেট করছে, প্রায় 42 ডিগ্রির মতো চলে আসছিল, যেটা আসলে এই এসওসির হওয়ার কথা না, বাট স্টিল এসেছে। ইভেন ফ্রেম রেট অনেকটাই ড্রপ করছে। লাইক আপনি যদি অ্যাভারেজে বলেন 35 মিনিটসের পরে গিয়ে বা 30 মিনিটসের পরে গিয়ে, সেটা তখন 45 FPS এর আশেপাশে চলে আসে, যেটা আমার কাছে মানে বিলো স্ট্যান্ডার্ড মনে হয়েছে। ইভেন পাবজির ক্ষেত্রে আমরা দেখছি এটা সুপার স্মুথ এক্সট্রিম প্লাসে প্লে করা যাচ্ছে ঠিকই, কিন্তু রেজাল্টটা একদম আশানুরূপ না। যেমন মানে এতটা হিটিং আমি ওখানে আশা করিনি, প্রায় 38 থেকে 40-এর মতো আসে। যদি আপনি আউটডোরে বসে গেম প্লে করেন সেক্ষেত্রে আর একটু বেশি হওয়ার পসিবিলিটি রয়েছে। স্ন্যাপড্রাগনের এই যে এসওসি, এই এসওসি কিন্তু ওই লেভেলে হিট জেনারেট করার মতো এসওসি না। হয়তোবা সফটওয়্যার অপটিমাইজেশনের কোনো বিষয় থাকতে পারে, যেটা ইন ফিউচারে আপডেটের মাধ্যমে ফিক্স করা পসিবল খুব সহজেই, হয়তো OnePlus সেটা করবে। তবে রিসেন্টলি তেমন কোনো আপডেট আসেনি যার মাধ্যমে এটা ফিক্স করা হয়েছে বা এরকম কোনো বিষয় আমরা পাইনি। তাছাড়া গেমিং টাইমে যদি আপনারা আবার চিন্তা করেন যে আমরা একটু রেকর্ডিং অন করে গেম প্লে করবো, সেক্ষেত্রে কিন্তু স্মুথনেসটা অনেকটাই হারিয়ে ফেলবে। ইভেন এই স্মার্টফোনটাতে আমরা কুলার সেট করে গেম প্লে করেছি, বাট কুলার সেট করলে যেটা হয়, হ্যাঁ, পারফরমেন্স তুলনামূলকভাবে কিছুটা বেটার পাওয়া যায়, ফ্রেম রেটটা আর একটু উপরের দিকে আসে। স্টিল একদম মানে গেমিংয়ের জন্য চয়েস করার মতো ডিভাইস এটা মোটেই না। এমনিতে এই স্মার্টফোনটা রেগুলার ইউসেজে কখনো রিবুট করার মতো ইস্যু বা ল্যাগ করছে এই জাতীয় প্রবলেম আমরা ফেস করিনি। তবে ক্যামেরায় ল্যাগ পেয়েছে 2বার, বাট এটা একদম শুরুর দিকে, মানে ফোন অন করার পর ওই টাইমে, কিন্তু তার পরবর্তীতে তার এই সমস্যা পাওয়া যায়নি। সো পারফরমেন্সের জায়গায় আপনি এটা অবশ্যই মাথায় রাখতে পারেন। আপনার যদি আসলে এমন একটা ফোন দরকার হয় যে ফোনটা দিয়ে আপনি বেসিক কাজবাজ করেন, গেমিং টাইম ওরকম করেন না, সেই ক্ষেত্রে আপনি আপনার চয়েস এটাকে রাখতে পারেন। আদারওয়াইজ আমার মনে হয় অন্য অপশনের দিকে যাওয়াটা বেটার। ক্যামেরাতে আসলে আপনারা দেখতে পাবেন রিয়ারে 50 মেগাপিক্সেলের মেইন শুটার রয়েছে, যেখানে OIS আছে। এটাই মেইন, এটাই আসল, এটাই সর্বস্ব, এইটাই সবকিছু। এর পরবর্তী শুটার অক্সিলারি সেন্সর। এরকম প্রাইস সেগমেন্টের একটা স্মার্টফোনে আপনি আলট্রয়েডও পাচ্ছেন না, যেটা আসলে মানে কোনোভাবেই মানা যায় না, এবং শুধুমাত্র এই কারণে এই স্মার্টফোনটা না কেনা উচিত। ইভেন ওর প্রিভিয়াস জেনারেশন, সেখানেই আমরা আলট্রয়েড পেয়েছিলাম। অ্যাটলিস্ট একটা আলট্রয়েড তো দিবে ভাই, মানে টেলিফটো না হয়, মানে এখন ফোনের দাম অনেক বেড়ে গেছে, ঠিক আছে, সেই জায়গা থেকে মানলাম যে টেলিফটো নেই, কিন্তু একটা আলট্রয়েড তাই বলে থাকবে না, এটা একদম, এটা কোনোভাবে যায়ই না। 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে। যদিও আজ মেইন শুটারটা এটা যথেষ্ট ক্রিস্প ভাইব্রেন্ট টাইপের ছবি দেয়, সোশ্যাল মিডিয়া রেডি টাইপ, দেখতে সুন্দর লাগে, অ্যান্ড ছবি তোলার সময় সুপার স্মুথ হাতে বা একদম স্টেবল হয়ে তোলার প্রয়োজন পড়ে না, যেহেতু OIS রয়েছে। কালারের জায়গাটা যেটা বললাম, কালারটা একটু ভাইব্রেন্ট করে প্রেজেন্ট করে, আর ডাইনামিক রেঞ্জও যথেষ্ট ওয়াইডই বলা যেতে পারে। আসলে মেইন ক্যামেরাটা আশানুরূপ রেজাল্ট দিচ্ছে, প্রায় ম্যাক্সিমাম ক্লিকেই আপনি ইউজেবল আউটপুট বের করতে পারবেন, প্লাস ভালোও লাগবে। তবে আপনি ওই যে আলট্রয়েড পাচ্ছেন না, অন্য কিছু পাচ্ছেন না, যে জিনিসটা আসলে হইল না, এই হচ্ছে গিয়ে বিষয়। লো লাইটে কিছুটা স্ট্রাগল করে, সেক্ষেত্রে কিছুটা গ্রেনের দেখা পাওয়া যায়, সেটা কাট করতে গিয়ে সামটাইমস একটু সফটও করে, বাট স্টিল ভালোই লাগে। আর এই স্মার্টফোনটাতে ক্যামেরা টু API এর ক্ষেত্রে লেভেল 3-তে আমরা দেখছি অ্যাক্টিভ আছে। অন্যদিকে এটাতে পোর্ট্রেট মোড আপনারা ব্যবহার করতে তো পারবেন 2টা ফোকাল লেন্থে। এটা ডিজিটালি জুম করে করছে, দ্যাটস ওয়াই যেটা হয় পোর্ট্রেট মোডের ছবিগুলো একটু সফট মনে হয়। আপনি 1x এর ছবিতে ভালোই রেজলিউশন দেখবেন, শার্পনেস, ডিটেলও ভালো পাওয়া যায়, বাট 2x এ গেলে দেখতে তো সুন্দর লাগে, কিন্তু যখন একটু বড় ডিসপ্লে বা এই ডিসপ্লেতে একটু জুম করে দেখবেন, তখন বুঝবেন যে ছবিটা একটু সফট। ব্যাকগ্রাউন্ড ব্লাইন্ডনেস মোটামুটি ওকে। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আবার সুন্দর আছে, এটা সেলফি লাভারদের ভালো লাগারই কথা। এটা যথেষ্ট শার্প অ্যান্ড ওয়েল ডিটেল ছবি দেয়, যদিও লাইটিং সিনারি একটু অনুকূলে থাকলে বেটার, আদারওয়াইজ এক্সপোজার কন্ট্রোলিং একটু ইস্যু আমি পেয়েছি। মোট কথা যেটা দাঁড়ালো, সেলফিতে ছবি তুললে আপনাকে বেশ সুন্দর লাগবে, আরও বেশি সুন্দর লাগবে যদি কিনা আমাদের টাইজো থেকে আপনি এখন সানগ্লাস নিয়ে তারপর ছবিটা তুলে ফেলেন, কারণ টাইজোতে এই মুহূর্তে আপনাদের জন্য দারুণ সব লেটেস্ট সানগ্লাসগুলো রয়েছে, যেগুলো একদম চায়না থেকে নিয়ে আসা। সো আপনারা চাইলে আপনার পছন্দের সানগ্লাসটা এখন টাইজো থেকে নিতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। ভিডিও রেকর্ড করতে পারে স্মার্টফোনের রিয়ারের ক্যামেরা 4K 30 FPS এ। ভিডিওতে স্টেবিলিটি মোটামুটি ওকে, আর ভিডিও শার্পনেসের জন্য আপনি ভালো পাবেন। এক্সপোজার কন্ট্রোলিং এর টাইম কিছুটা নিচ্ছে, কিছুটা জিটারিং এর মতো ইস্যু আছে। আর এই হচ্ছে ফ্রন্ট ফেসিং ক্যামেরার ভিডিও স্যাম্পল, যেখানে আমরা রেকর্ড হতে দেখছি 4K 30 FPS, এবং এটাই সর্বোচ্চ। প্লাস এই মুহূর্তে যে সাউন্ডটা রেকর্ড হচ্ছে ওটা এই স্মার্টফোনের মাইক্রোফোনে। সাউন্ড কোয়ালিটির ব্যাপারে আপনারা বলবেন। ভিডিও নিয়ে আমি বলতে গেলে ভিডিওটা মোটামুটি ওকে, রিয়ারের ক্যামেরার মতো একদম ওই লেভেলের না, বাট যেটা হয় একটু সফট করে প্রেজেন্ট করছে, মানে 4K অনুযায়ী ওই লেভেলটা আপনি হয়তো এখানে পাবেন না, আদারওয়াইজ ওকে আছে। সুতরাং ক্যামেরাতে একটা ডাউনগ্রেড তো আপনি বলবেনই। দ্বিতীয়ত এই প্রাইস সেগমেন্টে 45,000 টাকায় এই ধরনের ক্যামেরা সেটআপ আপনি কখনোই এক্সপেক্ট করেন না, এবং সেই জায়গা থেকে আমিও সাজেশন দেবো না এই স্মার্টফোনটা আপনার নেওয়ার জন্য, অন্তত এই মুহূর্তে যে দাম রয়েছে। যদি এই স্মার্টফোনের দাম মানে 40-এর নিচে বা আশেপাশে আসে, তখন কি আপনি চিন্তা করতে পারেন, আদারওয়াইজ আমার মনে হয় এটা
40 চিন্তা করাটা ঠিক না, যেহেতু মানে ক্যামেরায় যদি আপনার আসলে কোনো প্রায়োরিটি না থাকে তাইলে দেখেন, এই হচ্ছে ঘটনা। স্টেরিও স্পিকার আছে, সাউন্ড কোয়ালিটি ভালো। নট C5 এ স্টেরিও ছিল না, হ্যাঁ ওটাতে ছিল না, এটাতে আছে কিন্তু। সো এই জায়গাটা আবার একটু আপগ্রেড লক্ষ্য করবেন। সাউন্ড কোয়ালিটি ভালো, যথেষ্ট লাউডার সাউন্ড দেয়। এইটার হ্যাপটিক ফিডব্যাকটা ভালো এবং যথেষ্ট টাইট স্ট্রং। অন্যদিকে ভালো জিনিস হচ্ছে ব্যাটারি। এই স্মার্টফোনটার মাঝে 7500 mAh এর ব্যাটারি রয়েছে। এটা আরও ভ্যারিয়েন্ট হয়ে থাকে 8000 mAh এর ব্যাটারি রয়েছে, তবে আপনারা এটা পাবেন 7000 mAh এর প্লাস 80 ওয়াটের চার্জিং সিস্টেম। বাট ব্যাটারি ব্যাকআপ ভালোই দিচ্ছে আসলে। 7500 mAh স্ট্যান্ডার্ড, বর্তমান সময়ে স্ট্যান্ডার্ডেরও একটু উপরেই বলতে পারেন। আর এটা দিয়ে আপনি খুব সহজেই 1.5 দিনের মতো চালাতে পারবেন। হেভি ইউজার হয়ে থাকলেও দেখবেন একদিন চালানোর পরে 35% অ্যারাউন্ড এরকম। সো ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো। বাট ছোটোখাটো কয়েকটা বিষয় থাকে, নেটওয়ার্ক রিসিপশন সেই জায়গা থেকে ভালো করছে, ওয়াইফাই নেটওয়ার্ক রিসিপশন সেটা ভালো। বাট যেটা দেখলাম ব্লুটুথ 5.2 রয়েছে স্মার্টফোনটাতে, যেটা হওয়ার তো কথা না। এটা যদি হয়ে থাকে এটা আসলে অনেক ব্যাকডেটেড, লেটেস্ট কিছু থাকা উচিত ছিল। এই স্মার্টফোনটা না কেনার জন্য বেশ কিছু কারণ রয়েছে এবং সেই জায়গা থেকে মানে আমি অন্তত বলবো এই ফোনটা এই মুহূর্তে না কেনা উচিত আসলে। দাম কমলে আপনারা তখন গিয়ে প্ল্যান করলে করতে পারেন। বাকি ডিসিশন তো আপনাদের হাতে থাকেই। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। কেউ অলরেডি কিনে থাকলে সেটাও জানাতে পারেন। এমনিতে দাম কমলে তখন গিয়ে বলা যায় যে ওকে এটার ইউজার এক্সপিরিয়েন্স তো ভালো, সে জায়গা থেকে চয়েস করা যায়, মেইন ক্যামেরাও ভালো। বাট দামের সাথে তো আসলে যাচ্ছে না, বিষয় হচ্ছে ওটাই। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।